শুনেছি আমাদের জীবনে প্রেম, ভালোবাসা, বিয়ে এগুলো নাকি সব প্রি ডিসাইডেড হয়। আর হয়তো তাই হঠাৎই দুজন অচেনা মানুষ একে অপরের খুব কাছে চলে আসে। ছোট ছোট মুহূর্তগুলো জুড়ে দেখে একটা রঙিন ভবিষ্যতের স্বপ্ন। তবুও কিছু কিছু সময়ের ব্যস্ততা, দায়িত্ব আর অবহেলায় জমে ওঠে সম্পর্কে অভিমান আর নীরবতা। তখন চোখের দেখা, কথার টান সবকিছু যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসে। ওভার থিঙ্কিংয়ে মনে হয় তাহলে কি এখানেই শেষ? যখন কেউ সারা জীবনের জন্য ছেড়ে চলে যাবে আমরা ফিল করতে পারি, তখন কষ্ট তো হবে, চোখে তো জল আসবেই। আমাদের জীবনের যতটা অংশ জুড়ে এসেছিল সেই সময়টা তো ফাঁকা হয়ে গেল। তাকে তো আর আমরা জোর করে আটকাতে পারি না। সবার সামনে নয়, শুধু দিন শেষে চোখের জলে শব্দহীনভাবে বুঝতে পারি যে আমরা তাকে কতটা ভালোবেসেছিলাম। শুনে নিন আজকের গল্প, পায়েল কুহুর কলমে তোমায় আমায় মিলে। আচ্ছা, তোমার কি মনে হয় না যে আমাদের জন্য তোমার একটু সময় বের করা দরকার? আমি জানি তুমি ব্যস্ত থাকো, তোমার একটা বিজি শিডিউল আছে, আমারও আছে। কিন্তু সব কিছুর পরেও আমি রোজ একটা করে ফোন, একটা করে মেসেজ করি, করে খোঁজ নিই। আর তুমি? আরে হ্যাঁ, আমি জানি যে অনেকদিন আমরা দেখা করছি না, আমাদের ঠিক করে কথাও হচ্ছে না, কিন্তু কিন্তু বিশ্বাস করো আমি সত্যিই সময় পাচ্ছি না। সেই সময় কখনোই তোমার হয় না। এসব ভাবার জন্য তুমি একাই আছি, তাই না? এই রিলেশনশিপটা তো আমার একা কনসার্নের জায়গা, তাই না? আমি তো বাঁচিয়ে রেখেছি, সব দায় আমার একার। লিসেন প্রীতি, প্রীতি প্রীতি কাম ডাউন, কাম ডাউন, মাথা গরম করে না। আর কটা দিন একটু সময় দাও, আমি একটু ফ্রি হই, তারপর একসাথে কোথাও একটা যাও, ঠিক আছে? তোমার কি মনে হয় আমি বাচ্চা? লাস্ট 1 মাস ধরে এই এক বাচ্চা বলানো কথাবার্তা তুমি বলে যাচ্ছ। যার 2 মিনিট কথা বলার সময় হয় না, সে নাকি আমাকে ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ, আরে কলেজ লাইফটাই ভালো ছিল জানো তো। যখন ইচ্ছে চোখের দেখা দেখতে পেতাম, তখন না এই তুমি সম্পর্কটা ছিল না, যখন আমরা তুই ছিলাম। আর আমার জন্য তখন তোমার সময় থাকতো। প্রীতি, আমরা বড় হয়েছি, আমাদের দুজনেরই একটা ওয়ার্ক লাইফ আছে। আচ্ছা, বড় হয়ে গেলে মনে থাকতে নেই তাহলে, তাই তো? শুধু একবার চোখের দেখার ইচ্ছে হতে পারে না? ফোনে একটু গলার স্বর শোনার ইচ্ছে হতে পারে না? ছাড়ো, তুমি কেমন আছো, ঠিক আছো কিনা, এই চিন্তাটুকু করা কি বড় হওয়ার লক্ষণ নয়? নাকি সেটাও ছেলে মানুষই? তোমার না হয় চিন্তা হয় না আমার জন্য, কিন্তু আমার হয়। আমার তোমার জন্য চিন্তা হয়। উফ, তোমাকে আমি কিভাবে বোঝাই? হ্যাঁ, বুঝেছি, তুমি ভীষণ ব্যস্ত। তাহলে তাহলে এখন এই রাত 2টোর সময় আমার সাথে টেক্সটে কথা বলছো কেন? ঘুমিয়ে পড়ো। টায়ার্ড নিশ্চয়ই, তো ঘুমিয়ে পড়ো তুমি। আমার তো অফিসে গা ঝাড়া দিয়ে বসে থাকলেই হয়ে যায়, আমার টায়ার্ড লাগতে পারে না। ঠিক আছে, বাই। প্রীতির লাস্ট পাঠানো কথাগুলোর মাঝে অনি লিখে পাঠাচ্ছিল, আরে আরে লিসেন লিসেন লিসেন, শোনো শোনো প্রীতি, হ্যালো, রাগ করো না। কিন্তু ততক্ষণে প্রীতি অফলাইন। ব্যর্থ হয়ে চুপ করে বসে থাকে অনি। ঘড়ির কাঁটা রাত 2:30-র দিকে এগোচ্ছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই অনির গত রাতে প্রীতির কথাগুলো মনে পড়ে খারাপ লাগে। প্রীতি বরাবরই একটি ছেলে মানুষ, ও নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। না, দেখা করতে হবে, না হলে ওর রাগ আরো বাড়বে। এই ভেবেই বিছানা ছাড়ার আগেই ফোনটা হাতে নেয় অনি। একটা গুড মর্নিং মেসেজের সঙ্গে অনি লিখে পাঠায়, আজ সন্ধ্যে 7টার সময় বাঘাযতীন পার্কে আসবে। অনি দেখলো মেসেজটা, ডাবল টিক হলো। ম্যাডাম উঠে গেছে। অবশ্য বরাবর প্রীতি আর্লি রাইজার। এই অফিস না থাকলে অনি জীবনেও সকালের সূর্য মনে হয় দেখতে পেত না। ঠিক এই কারণে কলেজের ফার্স্ট ক্লাসগুলো জীবনেও করতে পারেনি। অনি যখন ফ্রেশ হয়ে ঘরে এলো, ফোন হাতে নিয়ে প্রীতি ওর মেসেজটা দেখেছে কিনা চেক করতে গিয়ে দেখে উল্টো দিক থেকে উত্তর এসেছে, মর্নিং, আসবো। মাত্র 2টো শুকনো উত্তর। অনেকে উত্তর পাঠিয়ে একটা ফিকে হাসি হাসলো প্রীতি। ওর আনন্দ হলো না।
প্রীতি জানে ও যাতে এই রোজকার রাগারাগিটা না করে, তার জন্য অনি দেখা করবে, তাও হয়তো অল্প সময়ের জন্য। প্রতিবার এই একই ঘটনা চলে আসছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। ও নিজে খেয়াল করে এই যে দেখা হচ্ছে না বলে এত চিৎকার করে যাচ্ছে ও, কিন্তু আজ অনি নিজে দেখা করবে বলার পরেও মনটা খুশি হলো না। তাহলে কি সম্পর্কটা ভেঙে যাবে? ভাবনাটা আসতেই বুকটা মুষড়ে উঠল প্রীতির। প্রীতি এখন কলেজের গেস্ট লেকচারার। কলেজ শেষে বাড়ি ফিরে 7টা অবধি প্রীতির টিউশন থাকে। ব্যাচটাকে তাড়াতাড়ি ছাড়লো আজ। স্টুডেন্টরা চলে যাওয়ার পর দেখলো ঘড়িতে 7টা বাজতে আর 10 মিনিট বাকি। ওর বাড়ি থেকে বাঘাযতীন পার্ক খুব একটা দূরে নয়। সে সময় নষ্ট না করে বেরোয় গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়িতে 7:30। প্রীতি সময় মতো পৌঁছে গিয়েছে বটে, কিন্তু অনি কোথায়? 7:45। তারপর যখন 8টা বাজতে চলল, মাঝের এই 1 ঘন্টা অনি একবারও ফোন করেনি। প্রীতি জানতো অনি কখনো ডট 7টায় আসবে না, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেল। অনি কি আসবে না? বাধ্য হয়ে ফোন করে প্রীতি। ফোন করার সঙ্গে সঙ্গে অনি বলতে থাকে, হ্যালো, শোনো না, অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু আমার এক কালিগের জন্মদিন, আজকে ও নিয়ে এসেছে। আমি ফোনটা শেষ হওয়ার আগেই ফোনটা কেটে দেয় প্রীতি। প্রচন্ড রাগ হয় ওর, কান্না পাচ্ছে। সোজা বাড়ির দিকে পা বাড়ায় সে। এক রাশ রাগ আর কান্না দলা পাকাচ্ছে গলার কাছে। উল্টো দিকে অনি প্রমাদ গুনে আজ আবার কেস খেয়েছে। আজ মনে হয় বাড়াবাড়ি হলো। ইস, একটা ফোন করে দেওয়া দরকার ছিল। কেন যে ভুলে যায় এগুলো, নিজেকেই ধমকায় অনি। রাতে ফিরে মেসেজ করে প্রীতিকে, সরি টরি লিখে পাঠায়। তারপর নিজের টুকটাক কাজে আবার ব্যস্ত হয়ে যায় অনি। রাতে ঘুমানোর আগে যখন ফোন হাতে নেয়, অবাক হয়ে দেখে প্রীতি তখনও মেসেজ সিন করেনি। রিপ্লাই তো দূর, কিন্তু প্রীতি সব কথাই পড়ে নিয়েছিল আগে। নোটিফিকেশন থেকে সব মেসেজগুলো দেখেছিল, কিন্তু উত্তর দেয় না, উত্তর দেবে না। ফোন রেখে শুয়ে পড়ে সে। মনে মনে ভাবে, সবসময় সরি দিয়ে সবকিছু মিটমাট হয়? আসলে আমিই বোকা। সবাই নিজের মতো করে ব্যস্ত, আমি শুধু সবসময় সবার কথা ভেবে যাই বোকার মতো। ওর কাছে আজকে আমি একটা ফর্ম্যালিটি, বা হয়তো সেটাও নই। নাহলে একটা মানুষকে এতক্ষণ অপেক্ষা করতে বলে একটুখানি জানাতে পারলো না? কি করে জানাতে ভুলে যায় যে সে আসতে পারবে না? হতেই পারে বন্ধুর জন্মদিন, সেটা জানালে কি আমি যেতে বারণ করতাম? সবার সময়ের দাম আছে, সবার নিজের দাম আছে, আর আমি সস্তা? ঠিক আছে, সম্পর্কের পরিণতি কি হবে আমি জানি না, তবে আর না, আমি কারোর কাছে বোঝা হয়ে থাকতে পারবো না। চাই না আমি বোঝা হয়ে থাকতে। পরপর 2 দিন একই ঘটনা ঘটানোর পর অনির মনটা খচখচ করছে। কাল রাত থেকে একটা মেসেজও সিন করেনি প্রীতি। অন্যদিন 1000টা মেসেজ, বকাবকি, চেঁচামেচি চলে, কিন্তু কাল থেকে সব শান্ত। বেশ বোঝে এটা ঝড় ওঠার আগের শান্ত পরিবেশ। ঝড় উঠবে। এমনিতেই রোজ মেসেজ করার পর 1000টা অভিযোগের বন্যা ছুটতে থাকে। ভয় করে ওর আজকাল প্রীতিকে ফেস করতে। যত কম কথা বলা যায় তত ভালো। আগে মেয়েটা এমনটা ছিল না, আজকাল অবুঝ হয়ে গিয়েছে কেমন একটা। দুষ। চ্যাটবক্সটা আবার খোলে, দেখে লাস্ট মেসেজ কাল রাতের গুলো আনসিন। একটা গুড মর্নিং মেসেজ পাঠায় অনি। ডাবল টিক হয়ে যায় আগেরগুলোর মতো, কিন্তু সিন হয়নি। সকাল থেকে অফিস যাওয়ার আগে অবধি সব কাজ করার মাঝে প্রীতি মনের মধ্যে খচখচ করে চলছে প্রতিনিয়ত। অনির বারবার কলেজের স্মৃতি ভিড় করতে থাকে মাথায়। প্রীতি কিন্তু কখনোই রেগে গিয়ে চুপ করে যাওয়ার মেয়ে নয়। ওর খারাপ লাগা, কষ্ট, দুঃখ, অভিমান, আনন্দ সব মুখ ফুটে প্রকাশ করা একটা মেয়ে। এর আগে এমন করেনি কখনো, তাই হয়তো মনটা আরো খচখচ করছে। অফিস যাওয়ার জন্য তৈরি হতে হতে আবার একবার চেক করে অনি, না সেই আনসিন। আবার মেসেজ করে, কি গো, রেগে আছো? শরীর খারাপ? বলবে না? এমন অনেক কয়েকটা মেসেজ পাঠায়, কিন্তু নো রিপ্লাই, নো সিন। এদিকে ফোনের নেট যে অন তা বোঝা যাচ্ছে। না, এভাবে হবে না। অনেক কল করে প্রীতিকে, কিন্তু উল্টো দিক থেকে রিসিভ করা হয় না। ওর ভয় করছে এবার। কিছু হলো কি প্রীতির? আবার ফোন করবে? না থাক,
অনির্বাণের গোটা দিনটাই কাটে প্রীতির কথা ভাবতে ভাবতে। অফিসে হাজার কাজের মধ্যেও মনের মাঝে যেন একটা কাঁটা বিঁধে রয়েছে। বারবার হাত চলে যাচ্ছে ফোনে। হোয়াটসঅ্যাপে পিন করা চ্যাটের লাস্ট মেসেজটা কি ব্লু হলো? চেক করছে বারবার, কিন্তু নো সিন। কতদিন পর যে ঠিক কলেজের সময়টার মতন ওর মনটা প্রীতির জন্য খচখচ করে চলেছে তা নিজেও জানে না অনি। সারাদিন কাজে মন বসানোর চেষ্টা করে চলে সে। অফিস কলিগরা লক্ষ্য করে আজ অনির্বাণ কেমন যেন চুপচাপ রয়েছে অন্য দিনের থেকে। সন্ধেতে অফিস থেকে বেরোনোর সময় ওর কয়েকজন কলিগরা মিলে চা খেতে যাবে বলে অনির কাছে আসে। এত তাড়াতাড়ি কোথায় চললি? চল রবিদা চায়ের থেকে যাই। না ভাই, আজ না। তোরা যা বরং। আমি বাড়ি যাই আজ। এনিথিং সিরিয়াস? আজ সারাদিন কেমন তোকে যেন অন্যমনস্কই দেখলাম। এই সব ঠিক আছে তো? সব ঠিক আছে, আজ আসি। হ্যাঁ, ওদের কাটিয়ে শটান বাড়ি চলে আসে অনি। বাড়ি ঢোকার আগে আবার ফোন করে প্রীতিকে। এবার ওর ফোন সুইচ অফ। বাড়িতে ঢোকার আগে একবার মনে মনে ভাবে, ওর বাড়ি যাবো একবার। কালকে আমার প্রেজেন্টেশনটাও রেডি করতে হবে, ভালো লাগে না। হতাশ লাগে বড্ড, কিন্তু কি আর করবে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ল্যাপটপটা নিয়ে বসে, পাশে ফোন। অনির মা কফি আর বাঁধাকপির পকোড়া প্লেটে সাজিয়ে অনির টেবিলের উপর রেখে বলে, বাড়ি এসেও কাজে বসে গেছিস? একটু তো এই ল্যাপটপ আর ফোনটা সরিয়ে দুদণ্ড বসতে পারিস। উফ মা, তুমিও শুরু করলে। তোমরা কি চাইছো বলো তো? ছেড়ে দেবো কাজটা? অনির কথার ধরনে ভ্রূ কুঁচকে তাকায় ওর মা। তোর কি হয়েছে বলতো? কাজ কাজ করে সারাদিনে একটু সময় পেলে নিজের দিকে তাকিয়ে দেখিস। আগে কি তুই এমন ছিলিস? বেশি কথা না বাড়িয়ে একটাই কথা বলে তিনি বেরিয়ে যান। মায়ের কথাটা কোথাও গিয়ে ধাক্কা মারে অনিকে। আরও একবার নিজের অজান্তেই ফোনটা হাতে উঠে আসে। কল করে প্রীতিকে। উল্টো দিক থেকে ভেসে আসে, আপনি যে নাম্বারে কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। দেখতে দেখতে রাত বাড়ছে। একটা গোটা দিন পার হয়ে গিয়েছে। শুয়ে পড়ার পরেও ঘুম আসে না অনির। একটা অপরাধ বোধ কাজ করছে। ঘুমানোর আগে ভাবে আর একবার ফোন করবে প্রীতিকে। অনি আসলে ভেবেছিল নিশ্চয়ই রাতের মধ্যে একটা হলেও মেসেজ বা ফোন কিছু তো পাবেই, কিন্তু আবার ফোন করে। না, লাভ হলো না। ফোন এখনো বন্ধ। রোজ একবার হলেও তো কথা হয়। প্রীতির রাগটাও আজ মিস করছে অনি। প্রীতি অনির কাছে একটা অভ্যাস। অনি জানে হয়তো কখনো কখনো ব্যস্ততাটা অজুহাত হয়ে যায় ঠিকই, কিন্তু অনি ভালোবাসে প্রীতিকে। ওর মন বলছিল প্রীতির মনে রাগ জমছে, অভিমান বাড়বে দিন দিন। আর ওর চেয়ে ভালো কে জানে, প্রীতির রাগের থেকে অভিমানটাই বেশি। সব জেনেও এড়িয়ে গেছিল, আর এখন অনি বিছানা থেকে উঠে দাঁড়ায়। একা একাই সারা ঘর জুড়ে পায়চারি করতে করতে থাকে। রাগের চোটে ফোনটা আছাড় মারতে গিয়ে পাশে রেখে আবার বিছানায় উঠে বসে। বালিশে মুখ গুঁজে শুয়ে পড়ে। প্রীতি ইচ্ছে করেই ফোন থেকে দূরে সরে আছে, কারণ ও নিজেকে জানে ফোন হাতে থাকলে একবার না একবার অনিকে মেসেজ করেই ছাড়বে, বা ওর ফোন রিসিভ করার জন্য হাত নিষ্পিস করবে। তাই যত ফোন থেকে দূরে থাকা যায় ততই ভালো। ফোন সরিয়ে রেখে মায়ের ফোন নিয়ে বেরোয় শপিংয়ে। বাড়িতে আসার পর টুকটাক মায়ের সঙ্গে গল্প করে। তারপর রাতে ডিনার সেরে সিনেমা দেখতে বসে মায়ের সঙ্গে। মা তো বেশ অবাক, বলে, বাবা, আজ কি হলো কি? মেয়ে এসেছে আমার সাথে গল্প করতে? লক্ষণ তো সুবিধার নয়। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি। আরে আরে, এত রাগ! তাহলে ঠিকই ধরেছি, তার সাথে নিশ্চয়ই রাগারাগি হয়েছে। কিরে, তাই না? কই না তো। এই যে শোনো, আমি না তোমাকে চিনি বাবু। না হলে ফোন ছেড়ে চুপচাপ আমার কাছে যে এমনি এমনি আসো না, তা আমি জানি। কি হয়েছে বল, বল বল, বলে ফেল। কিছু না, বললাম তো। রাগ করার টাইম কোথায় বলো তো? আমরা বড় হচ্ছি সবাই, সো একটু ব্যস্ততা বেড়েছে। প্রীতির মা এবার ভালো করেই বোঝে আসল ঘটনা। যতই হোক, ওর বয়স তো পার করে এসেছেন তিনি। চুলে পাক কি আর এমনি এমনি ধরেছে? তার ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে যায়। প্রীতির মায়ের নাম নীলাঞ্জনা।
উনি ঠিক টিপিক্যাল মায়েদের মতো নন, বড্ড ফ্রেন্ডলি। মেয়ে যে প্রেম করছে তা তিনি জানেন, তা নিয়ে মেয়ের পেছনেও লাগেন। আর এই মুহূর্তে মনে হচ্ছে তার এক্সপার্ট পরামর্শ মেয়ের দরকার। তিনি বলেন, আমাদের মেয়েদের এই একটাই অভিযোগ জানিস তো মা, বয়ফ্রেন্ড হোক বা বর, কেউ টাইম দেয় না। অথচ আমরা মেয়েরা দেখ, যতই কাজ করি না কেন দিনের শেষে ঠিক তার জন্য সময় হয়েই যায়। কিন্তু তারা যদি সারা দিন কিছু নাও করে, তাও দেখবি ওনাদের সময়ই হবে না। প্রীতির মনটা ভার। অন্য সময় হলে মায়ের এসব কথায় হাসতো, কিন্তু এখন চুপ করে শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল। কষ্ট পাস না, কষ্ট পাস না, এখনো সারাটা জীবন বাকি আছে রে মা, সারাটা জীবন বাকি আছে, বুঝেছিস? আচ্ছা মা, তোমাদেরও তো লাভ ম্যারেজ, তোমাদের প্রথম দেখা কোথায়? তোমাদের গল্প তো কখনো বলোনি, একটু বলো না। আমাদের গল্প? ওরে বাপরে! আচ্ছা শোন তবে, আমি আর তোর বাবা এক ডিপার্টমেন্টেই পড়তাম। উনি তখন সেকেন্ড ইয়ার আর আমি ফার্স্ট। ফ্রেশার্স ওয়েলকাম তোদের যেমন হয় আমাদেরও হতো, তবে ওই অত ডিজে ফিজে এনে ওই ওরকম ধিঙ্গিপনা হতো না। ওই নবীনবরণেই প্রথম দেখা আমাদের। তোর বাবাই আমাকে প্রথম দেখে। আমি চৌখস হলেও ছেলেদের দিকে অত নজর টজর ছিল না, প্রেমের ব্যাপারে আগ্রহ তো ছিলই না। বাবাই প্রপোজ করেছিল? প্রীতির চোখ জল জল করে ওঠে। সে আর বলতে। কি বলেছিল? ওই বিবাহ অভিযানের মতো, তোমার রক্তে আমার সোহাগ, হৃদয় আমার চেদা। ধ্যাত, একদমই আর কি মারবি না ভুলভাল। শোন না, তোর বাবা আগে খুব ভালো কবিতা লিখতে পারতো রে, আজও আছে কাগজটা ডায়েরিতে সযত্নে। তো অমন সুদর্শন একটা ছেলে, আর দেখিসই তো কেমন দরাজ গলা তোর বাবার। তো হঠাৎ একদিন, তখন সবে সেকেন্ড ইয়ারে উঠেছি, তো ক্লাস শেষে বেরোচ্ছি, এমন সময় হঠাৎ ওই ভারী গলায় আমাকে ডাকলো আর হাতে চিঠিটা দিয়ে বলল, বাড়ি গিয়ে পড়ো আর জানিও। আমি তো পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছি। যদিও আমি আগেই বন্ধুদের মাধ্যমে কানাঘুষো শুনেছিলাম ওর কথা, যে আমার সম্বন্ধে খোঁজ টোজ নেয়, এই আর কি। তখন আমি না উল্টে ওকে জিজ্ঞেস করি, কি বলবো? তোর বাবা উত্তর দিয়েছিল, পড়ার পর তোমার মনে যা আসবে সেটাই। ওরে ওরে, উফ উফ উফ, পুরো উত্তম সুচিত্রা, উফ। জানিস চিঠিটা পড়ে না হ্যাঁ বলে দিয়েছিলাম। আমিও না তোর মতো প্রথম প্রথম ভাবতাম প্রেম টেম বেকার জিনিস, কিন্তু না রে, দরকার হয় জানিস তো, এমন একজনের দরকার হয় যে ভালোবেসে সযত্নে আগলে রাখবে। মায়ের মুখে প্রশান্তির হাসি খেলে যায়। প্রীতির মনেও কিছু কথা ভেসে ওঠে। ও সত্যি একটা সময় ভাবতো যে প্রেম ভালোবাসা সব টাইম ওয়েস্ট। স্কুলে টিনেজ লাইফের প্রথমে যখন আশেপাশের বন্ধুরা ধপাধপ প্রেমে পড়ছে, তখন ও খিল্লি করত। কিন্তু হঠাৎ করে ওর জীবনে অনির আগমন হলো। কলেজের ফ্রেশার্সের দিন, তাও আবার কুচি ধরা নিয়ে। চোখের সামনে সিনটা ভেসে উঠলে বুকটা কেমন দুরু দুরু করে ওঠে প্রীতির। এই তোর আর অনির দেখাও তো ওই ফ্রেশার্সের দিনে, তাই না? ওই দিনই তো তুই নাচতে নাচতে এসে বললি, জানো তো মা, অনির্বাণ বলে একটা ছেলে না আমার কুচি ধরে দিয়েছিল। আর চোখে প্রীতি মায়ের দিকে তাকায়। বাবা, তুমি এতদিনেও মনে রেখে দিয়েছো? বাবু, তোমার মায়ের মাথা না তোমার থেকেও শার্প, বুঝেছো? তা কি করেছিল শুনি ছেলেটা? এতগুলো বছরও তো একবারও এসব কথা বলিসনি, বল না রে, কি করেছিল? ওই আর কি, ওই দিন কলেজে গিয়ে সবাই মিলে একসাথে বসেছিলাম, সেলফি তুলছিলাম, তখন কলেজের ফ্রেশার্স সেদিন।
ক্লাসে সবাই যে যার মতন বসে রয়েছে, হই হই রই রই কাণ্ড। ডিপার্টমেন্টাল ফ্রেশার্স, সিনিয়র জুনিয়র সবার ঠিক থেকে ভিড়। ছবি তোলাতুলি চলছিল। এমন সময় পায়েল, প্রীতির বেস্ট ফ্রেন্ড, লাফাতে লাফাতে তার ক্রাশকে দেখতে পেয়ে তার সঙ্গে সেলফি তুলতে ছোটে। আর যাবে তো চলে যায় প্রীতির শাড়ির উপর দিয়ে। প্রীতি সেই মুহূর্তে উঠে দাঁড়াতে গেলে পায়েলের পায়ের চাপে শটান লেগে কুচিটা ঘেঁটে যায়। প্রীতি গজগজ করে উঠে বলে, এই এটা কি করলি? এই পায়েল, এদিকে আয়, এটা ঠিক করে দে। এই কিন্তু কোথায় পায়েল? এমন সময় হঠাৎ একটা ছেলে ওর সামনে এসে বসে পড়ে। প্রীতি চমকে যায়। এ কি কে? ছেলেটা মুখ তুলতে চিনতে পারে প্রীতি, অনির্বাণ। ছেলেটা বলে, আমি হেল্প করছি, নাও। এভাবে তো? এমা না না, কোনো দরকার নেই, আমি পায়েলকে ডাকছি, ওই আসুক। তুমি প্লিজ উঠে দাঁড়াও। পায়েলকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছ? তার চেয়ে বরং আমি হেল্প করি। প্রীতি কিচ্ছু বলে না। কলেজের প্রথম দিনই অনির্বাণকে দেখে ওর ভালো লেগেছিল। প্রতিটা ক্লাসেই একটা করে এমন একজন থাকে যে দেখতে ভালো। অনির্বাণও ছিল তাই। অনির্বাণ রায় অনেক মেয়েরই খুব পছন্দের, সে অলরেডি। আর সেই ছেলে কিনা ওর কুঁচি ধরেছে। ইস, মুহূর্তটুকু এইটুকুই। পরে সারা দিনটা সবাই সবার মতো ছিল। প্রীতি আর অনির্বাণের মাঝে কয়েকবার চোখাচোখি হয়, আলতো হাসি বিনিময় হয়, ব্যাস ওইটুকুই। অনুষ্ঠানের শেষ লগ্নে অনির্বাণ আবার আসে ওর কাছে। একটা সেলফি তোলা যাবে? ওয়াই নট? ক্যামেরার সামনে ধরে লম্বা করে ছেলেটা ঝুঁকে ওর ঘাড়ের পাশে নিজের মুখটা আনে। বুকটা কেঁপে উঠেছিল প্রীতির। ছবিটা তোলা হলে ছবিটা পাঠিয়ে দিও। বলে প্রীতি চলে যেতে গেলে অনি পিছু ডাকে। কিভাবে পাঠাবো তোমায়? তোমার নাম্বারটা? এইভাবেই আমাদের কথা বলা শুরু হয়? বল প্রেমের শুরু। মোটেই না। প্রেমের শুরু না হলে কি আর সে যেচে আসতো ছবি তোলার আছিলায়, নাম্বার পাওয়ার আশায়? আর তুমিও কি এমনি এমনি নাম্বারটা দিয়ে দিলে সোনা? শোন, আমাকে বোঝাস না, বুঝলি তো? আমাকে বোঝাস না। উফ বাবা। শোনো, নেহাত আমি তোমাদের একটা জেনারেশন আগে জন্মে গেছি। যদি এই সময় জন্মাতাম না। জানি জানি, সেক্ষেত্রে তুমি বাবাকে লাইন মারতে, তাই তো? এত সুবিধা যদি থাকতো রে আমাদের সময়। তোদের তো হাতের মুঠোয় মানুষ। বাবা, তাও কত মান অভিমান। আমাদের সময়ের কথা একবার ভাবতো। প্রীতি ওর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। শোন তবে তোর বাবার কীর্তি। আমাদের সময় ফোনে কথা বলা মানে তো ওই ল্যান্ডলাইন, আর তার মানে হলো 14 গোষ্ঠীর একটি কমন ফোন। তাতে তো আর প্রেম করা যায় না। তাই আমাদের কোড ছিল। কোড? সেটা আবার কি? আরে, পরপর 2 বার রিং করবে আর বেজেই থেমে যাবে। ওরে বাবা। হ্যাঁ, আর রোজ করলে তো ডাউট করবে বাড়ির লোক। তাই কি করতো, শনিবার করে করতো, তাও দুপুরবেলা ফোন করতো, বুঝলি তো? যখন সবাই ঘুমোয় ওই সময়, ওই তখন অত কারোর নজরে পড়তো না, সেই জন্য। তা কোনোদিন ধরা পড়নি? না। বেশ একটা দিগ্বিজয় করার ভঙ্গিতে প্রীতির মা বলে ওঠে কথাটা। তারপর যোগ করে, ঠিক যেমন তুই রাত জেগে ফোন করতিস কিন্তু কোনোদিন ধরা পড়িসনি, একদম ওই রকম, বুঝলি তো? হ্যাঁ? কি? কিছু না, শোন, ওই যাকে বলে মিসড কল, একবার কল করে স্টপ। তেমন রিং হলে রোববার দেখা করতাম, আর চলতো চিঠি চালাচালি। প্রীতি চোখ দুটো গোল গোল করে বলে, লাভ লেটার? উফ। হ্যাঁ, তো প্রথম প্রথম তো সব ভালোই ছিল। তোর বাবা চাকরি পেল, আর আমি টিউশনি করতাম গানের, তুই তো জানিস। তো বেশ চলছিল, কিন্তু আস্তে আস্তে সে চিঠি আদান প্রদান সংখ্যায় কমলো। তারপর রোববার দেখা করাটাও কমে গেল। বলা ভালো, দেখা হতোই না। মানে চোখের দেখাটাও তো একটা ব্যাপার, তাই না বল? মনের শান্তি। তোর বাপের রোববারেও যে কিসের অত কাজ থাকতো কপাল জানে। যদিও পরে জানতে পারি, আগে উনি রোজ আড্ডা মারতে বেরোতেন। চাকরি পাওয়ার পর তো আর সেসব হতো না, তাই উনি রোববার করে আড্ডায় মশগুল হয়ে থাকতেন। বিকেলে আমাদের দেখা করার সময় উনি যেতেন খেলতে, আর আমি
ভোভা। আরে বাবা, আমাকে বলবে তো বল। না, তা উনি বলতেন না। ভাবতো আমি শুনলে যদি রাগ করি। কি জ্বালা ভাব। প্রীতির মনে পড়ে অনিও তো সেম কাজই করে। আড্ডা মারার জন্য ওকে কল করতে পারে না। ও আড্ডা মারতে তো না করে না, কিন্তু আধ ঘন্টা কি তার জন্য বের করতে পারে না? ভাবতে ভাবতে হুট করে সম্বিত ফেরে, দেখে মা বলছে, আমি ভাবতাম জানিস তো সবার জন্য সময় আছে, আমার জন্য কি একটু সময় করতে পারে না? প্রীতি ওর মায়ের কথার সঙ্গে নিজের মনের কথার মিল পায়। ওভাবে সত্যি কোনো মূল্য নেই, সম্পর্কে গুরুত্ব দিতে জানে না। এই জন্যই তো সম্পর্কগুলো ভেঙে যায়। ভাবতে কি থমকায়, খেয়াল পরে কি ভাবছে এইসব। বাবা আর মা তো এখনো একসঙ্গে আছে, তবে নিজের ভাবনা নিজেই চাপা দিয়ে মাকে বলে ওঠে, তারপর তারপর কি করলে? আবার কি ঝগড়া হয়েছিল? অভিমান? আর জানিসই তো আমার কেমন অভিমান। কথা বন্ধ করে বসেছিলাম বেশ কয়েকদিন। দিন মানে সপ্তাহ। নো চিঠি চালাচালি। আসলে জানিস তো, তারপর না আমিই ভাবলাম, এত সামান্য কারণে দূরত্ব বাড়িয়ে মন মরা হয়ে বসে থেকে কি লাভ। আমি তো মানুষটাকে জানতাম ও আমাকে খুব ভালোবাসে। আর হঠাৎ চিঠি দেওয়া নেওয়া বন্ধ করায় আবার ফোন এসেছিল। বন্ধুদের থ্রুতে আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছিল। বুঝতে পারছিলাম বেশি রাগ দেখাচ্ছি আমি। তখন ভাবলাম, আমাদের যখন আগের মতো কিছু হচ্ছে না, তাহলে নতুনভাবে কিছু করা যাক। কি করলে? আমি গান শেখানোর নামে বেরোতাম 1 ঘন্টার জন্য। আধ ঘন্টা ওর সাথে ঘোরাঘুরি করে বাকি আধ ঘন্টা একা ঘোরাঘুরি করে বাড়ি ফিরতাম। যেটুকু পাওয়া যায় সেটুকুই সই। অ্যাডজাস্টমেন্ট, বুঝলি? অ্যাডজাস্টমেন্ট। অভিমান করে গাল ফোলালে সবসময় তো হয় না সোনা। নিজের মান ভাঙানোর রাস্তা নিজেকেও করতে হয়, বুঝেছ? শেষ কথাগুলো কানে লাগে প্রীতির। রাতে শুয়ে প্রীতি মায়ের কথাগুলো নিয়ে ভাবে। মায়ের সঙ্গে গল্প করে প্রীতির মনটা অনেকটা হালকা হয়েছে। ও ভাবে নিজের মান ভাঙানোর রাস্তা তো করে দিতেই পারে, কিন্তু না, মানটা অনেকেই ভাঙাতে হবে, যেভাবে বাবা চেষ্টা করেছিল। মনে মনে ভেবে হেসে ফেলে প্রীতি। চোখে আদুরে ঘুম জড়িয়ে আসে। সকালে উঠেই সবার আগে ফোনটা চেক করে অনি, কিন্তু মেসেজগুলো ওভাবেই পড়ে আছে। অনি ভালো করেই বোঝে প্রীতি রাগ দেখিয়ে এসব করছে। কম দিন তো দেখছে না, রাগলে একটাই শাস্তি, কথা বন্ধ। না, দেখা না করলেই নয়। চিৎকার চেঁচামেচি সহ্য করা যায় বস, কিন্তু চুপচাপ হয়ে যাওয়াটা না। অনি জানে প্রীতি কখনো এটা ভাববে না যে অনি ইগনোর করছে। আসলে অনি অনেক সময় ভেবে নেয় প্রীতিই তো, ও কিছু মনে করবে না, ভাববে না। সমস্যাগুলো এই ভাবনা থেকেই শুরু হয়েছে। আর এই এক মেয়ে, পান থেকে চুন খসলেই অভিমান, ঠোঁট ফুলিয়ে বসে থাকা, দূর, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না অনির, কিচ্ছু না। এ তো মৌনব্রত, এর থেকে রোজকার অনুযোগ অভিযোগ বহু গুণ ভালো। প্রীতির জন্য মনটা ছানার কাঁটা হয়ে রয়েছে। মনটা চলে যাচ্ছে বারবার ফোনে। এই সকল ক্ষেত্রে অনি একদম কলেজ লাইফে ফিরে যায়। তখন যেমন একটু মান অভিমান হলেই টেনশন হতো। অফিসে যাবার আগে আবার ফোন করে অনি। রিং হতে হতে যখন অনি ধরেই নিয়েছিল এবার বৃথা যেতে চলেছে, তখনই ওপার থেকে ফোন রিসিভ হলো। আর অনি কিছু বলার আগেই প্রীতি হাসতে হাসতে বলে উঠল, বাবা, 106 খানা মেসেজ, 25টা মিসড কল। মানে অনি থতমত খেয়ে যায়। গলায় রাগ কই? বলে, সরি, শোনো না, বলছিলাম কি, অফিস নেই? আছে তো। তাহলে ফোন করার সময় পেলে কি করে? মানে তোমার অফিস দেরি করে থাকতে পারে, কিন্তু আমার সেটা না। বাই, পরে কথা হবে। বলেই ফোন কেটে দেয়। ফোনের দিকে হাঁ করে চেয়ে থাকে অনি। হয় না কিভাবে ওটার মধ্যে এরকম খচখচ নিয়ে থাকা যায়? একটা হেসে না করলে হবে না। তুমি এতটাও ব্যস্ত না যে। মন অতীব বিষম জিনিস। দুটো মন কখন যে কি ভাবছে তা কে বলতে পারে? আন্ডারস্ট্যান্ডিং দরকার হয়। শুধু মাঝে মধ্যে আমাদের মন আমাদের সবচেয়ে কাছের জিনিসকে বা মানুষকে সহজলভ্য করে নেয়। ওই যাকে পোশাকি ভাষায় বলে টেকেন ফর গ্রান্টেড। আর তখনই হয়ে যায় সমস্যা।
এটা যে সবসময় আমরা ইচ্ছে করে করি তা নয়, কিন্তু আমাদের মনটাই এমন। আর যখন এই মানুষটিকে পাশে অনুভব করতে পারি না, টাল খেয়ে যায় মনের নৌকো। ঠিক যেমন অনির হয়েছে। অপরদিকে প্রীতি সবটা বোঝে, কিন্তু সবাই তো আর টেকেন ফর গ্রান্টেড করে ফেলতে পারে না। তাদের কাছে স্পেশাল মানুষটা স্পেশাল হয়েই থাকে। চাহিদা যে খুব বেশি তা কিন্তু নয়। এই দেখা হওয়া, আলতো জড়িয়ে ধরে গোটা দিনের ক্লান্তিটা মুছে নিতে চাওয়া, এগুলোকে কোনোভাবে ব্যস্ততা দিয়ে প্রীতির মতন মানুষরা এড়িয়ে যেতে পারে না। কি করবে, মনটা তো আদর পেয়েই অভ্যস্ত। কে বলেছিল প্রথম থেকে অত আগলে রাখতে, আদরে রাখতে? অভ্যাস বদলালে চলবে না প্রীতি, অভ্যাসে ফিরতেই হবে, ভাবে প্রীতি। অফিস থেকে বেরোনোর পর অনি প্রীতিকে ফোন করবে কি করবে না ভাবছে, হঠাৎ ও পায়েলকে ফোন করে। বলেন, নিশ্চয়ই কিছু হয়েছে? ইয়ে মানে বল বল। প্রীতি ফোন করেছিল তোকে? জানতাম। না না, করেনি। কথা হয় না রে আজকাল। তোর সাথেও তো আর কথা হয় না। শালা এখন দরকারে ফোন করেছো? অবশ্য এটা নতুন কি, কলেজ থেকেই দেখছি। প্রীতিকে পটানোর সময় থেকে শুরু অনি জানতো এই করে- ভাটবকা ওকে সহ্য করতেই হবে। অনি কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় ফোনে কারোর একটা কল আসে। সেটা দেখে অনি লাফিয়ে ওঠে, বুকে আশা জাগে। ওদিকে পায়েল বুকে চলেছে। পায়েলকে থামানোর জন্য বলে ওঠে, এই হ্যালো, থাম থাম থাম, আমি পরে কথা বলবো, রাখছি, হ্যাঁ, একটা ফোন ঢুকছে। বলেই ফোন রাখে। সেই কলটা রিসিভ করে। হ্যাঁ হ্যালো, বলো। আরে এসো 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 এসো। প্রীতির মায়ের এরকমভাবে ডাকাতে অনির খুব লজ্জা লাগে। কিরম জানি একটা জামাই জামাই ফিল হয়। গুটি গুটি পায়ে আড়ষ্ট ভঙ্গিতে ও ঘরে ঢুকেই ওদের ডাইনিং রুম, একটু এগোলে খাবার জায়গা। ওখানে চেয়ারে প্রীতির বাবা বসে পেপার পড়ছেন। প্রীতির বাবা বাড়িতে থাকলে অনির আরও অস্বস্তি হয়। না, এমন কোনো মানে নেই যে ওর বাবা অপছন্দ করে বা অন্য কিছু, কিন্তু একটা ইয়ে কাজ করে আর কি। প্রীতির বাবা বলে, কি ব্যাপার, বেশ সকাল সকাল যে? ওনার ব্যারিটোন ভয়েসটা শুনে আরো একটু নার্ভাস হয়ে গেল অনি। বলে, হ্যাঁ কাকু, আসলে প্রীতি তো ঘুমোচ্ছে, তুমি আসবে ও কি জানে না? দুধ তেরি, তুমি স্নানে যাও তো। তোমার এত কথা কিসের? হ্যাঁ, যাও না স্নানে। ওর বাবার শেষ কথাগুলো ভাবছিল অনি। সত্যি তো, প্রীতি কি জানে? রাতের একটা মেসেজে তো ডাবল টিক হয়নি। ও মেসেজে লিখেছিল যে আজ আসবে। প্রীতির মা ওকে ডাকলে হুঁশ ফিরে তাকায় ও। অনি, তুমি যাও, মহারানী ঘরে আছেন, মোটেই ঘুমোচ্ছেন না। বলে আর চোখে প্রীতির বাবার দিকে তাকিয়ে বলে, শুধু তোমার কাকু ওটা জানেন না। তুমি যাও। অনি একবার দুজনের দিকে চোখ বুলিয়ে নিয়ে গুটি গুটি পায় প্রীতির ঘরের দিকে যায়। কি যে হবে কে জানে, হেব্বি ঝাড় খেতে হবে নির্ঘাত। ঘরে ঢোকার আগে অনি উঁকি মারে ভেতরে। প্রীতিকে প্রথমে দেখতে পায় না। আসুন, কি সৌভাগ্য আমার। হঠাৎ গলা শুনে চমকে বাঁ দিকে তাকায় অনি। দেখে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে প্রীতি। তাই প্রথমে লক্ষ্য করেনিও। প্রীতিকে দেখেই আগে কাছে গিয়ে জড়িয়ে ধরে অনি। প্রীতির মনেই হচ্ছিল এমন কিছু একটা করবে, কিন্তু নিমেষে চলে আসা একটু চমকে যায়। কিছু বলে না অনি, শক্ত করে জড়িয়ে ধরে থাকে প্রীতিকে। ছাড়বে না? সরি, ছাড়ো। আই এম সরি। বুঝেছি, ছাড়ো। না, ঢং যত। নেহাত মা ফোন করেছিল, ওই জন্যই তো এসেছো। এখন ঢং দেখাচ্ছে। ছাড়ো বলছি। প্রীতির কথাটা শুনে অনি ওর দিকে তাকায়। তুমি জানতে আমি আসবো। আর নয় তো কি, আমার মা ফোন করেছে আর আমি জানবো না? যদিও আমি কিছু বলিনি, মা হয়তো আন্দাজ করে তোমাকে কল করেছিল। পরে আমাকে সবটা বলে সেট করে। সবার সব ঢং আমাকেই সহ্য করতে হবে। যত সব। সেদিন পায়েলের সঙ্গে কথা বলার সময় প্রীতির মা অনিকে ফোন করেছিল। তারপর, হ্যাঁ হ্যালো, বলো। বাপ রে বাপ, আস্তে আস্তে, এত উত্তেজনা কিসের? অনি ভেবেছিল প্রীতির মা হয়তো জানে এবারের কেসটা। প্রীতি মেবি বলেছে, তো ওদের এইসব নিয়ে কিছু বলবে হয়তো। যদি সাহায্য করে একটু মনে মনে খুশি হয়েছিল, কিন্তু প্রীতির মা বলে, বাবু কাল এসো আমাদের বাড়িতে। হ্যাঁ,
কাকিমা, প্রীতি বলেছে আসতে। বাবা, তুমি তো আমার মেয়েকে এখন থেকেই চোখে হারাচ্ছ, হ্যাঁ? আরে না না, আমিই ডাকছি। কালকে বিরিয়ানি বানাবো, তুমি তো ভালোবাসো বিরিয়ানি খেতে, তাই ডাকছি। ও আচ্ছা। হ্যাঁ, এসো কিন্তু। প্রীতির মুখে শুনলাম আজকাল নাকি বড্ড ব্যস্ত থাকছো তুমি। আমি কিন্তু কোনো ব্যস্ততা শুনবো না, কেমন? আজ সকালে অফিস যাওয়ার আগে অনি সোজা প্রীতির বাড়িতে এসেছে। ও ভেবেছিল প্রীতি জানে না হয়তো, এখন ভাবছে কি বোকার মতো না ভাবনাটা। প্রীতি হাত ধরে টেনে অনিকে বিছানায় বসায়। বসো দেখি। মুখটা কেমন ঝিমিয়ে পড়েছে। এই এক জ্বালা, কিছু হলেই মুখ কালো। কেন হাসি মুখে মানুষের রাগ ভাঙানো যায় না? আমার রাগ ভাঙানো কি এতই কঠিন? আমার তো তোমাকে দেখলেই রাগ পড়ে যায়। মনে মনে ইতিমধ্যেই গলে গিয়েছে প্রীতি। না, ওর দ্বারা বেশি রাগ করা একদম পোষায় না। অনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, সরি। আরে কেন এতবার সরি বলছো? থাক না, যেমন চলছে তেমনটাই চলুক। বছরের শেষেই তো আমাদের বিয়ে, তারপর থেকে তো রোজই আপনার দর্শন পাবো। বলে অনির গাল টিপে দেয় প্রীতি। এভাবে চলবে মানে? তুমি কথা বলবে না? তুমি তো ব্যস্ত। আরে মায়েরই বলছি, তোমার সাথে দিন একটু কথা না হলে ভালো লাগে না। থাক, হয়েছে, জানা আছে আমার। বিশেষ করে এবার তুমি রোজ দেখা করবো, রোজ। কি আছে, বাড়িতে না হয় একটু দেরিতে ঢুকবো, কাজগুলো দেরিতে সারবো, আর রাতে না হয় একটু দেরিতেই ঘুমবো। ইস, আমাকে কি মনে হয় প্রেমিকা না হিটলার? বোধ বুদ্ধি নেই আমার? আমার কাজ নেই? প্রমোদ গুণে অনি আবার রাগিয়ে দিল। উফ, কিছু একটা ভেবে প্রীতি বলে, ফোনে কথা বলার সময় দিলেই আমি খুশি। আর হ্যাঁ, রোববার করে যদি একটু দেখা করা যায় তাহলে। রবিবার? বলো, এবার হবে না? না না, আমি ভাবছি যে এটা আমাদের কেন আগে মাথায় আসেনি। এটা প্রীতি নিজেও ভাবছিল। বলল, আসলে কি জানো তো, আমাদের কাজ হচ্ছে কমপ্লিকেশন বাড়ানো। সহজ করে আমরা কিছু ভাবতেই পারি না। কিছু হলেই ডিস্টেন্স বাড়িয়ে দেওয়াটা আমরা সব থেকে ইজি সলিউশন বলে মনে করি। এটাই হয়তো আমাদের জেনারেশনের দোষ। অনির ভেতর থেকেও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হাত বাড়িয়ে প্রীতির হাতটা শক্ত করে ধরলো অনি। বাংলায় প্রচলিত একটা কথা মনে পড়ে গেল অনির। মা ছোট থেকেই বহুবার বলতো, ইচ্ছে থাকলেই উপায় হয়। কথাটা কি ভীষণভাবে সত্যি। সকাল সকাল অফিস যাওয়ার তারা, অফিসের ডেডলাইন, রাস্তার জ্যামে আটকে পড়ার টেনশন সবকিছুকে ছাপিয়ে আজ যখন প্রীতির হাত ধরে দাঁড়িয়ে আছে সে, হাতের বাঁধনটা শক্ত করে সে। প্রীতি তা লক্ষ্য করে। অনি একবার হাতের দিকে তাকায়, তারপর সরাসরি প্রীতির চোখের দিকে। বিছানার পাশে জানলা দিয়ে সকালের নরম রোদ এসে পড়েছে প্রীতির মুখে। প্রীতির চোখের রোদ এসে পড়লে ওর চোখের রং বাদামি হয়ে যায়। বড় মায়াবী লাগে তখন ওর চোখ দুটোকে। সেই দুই চোখে চোখ পড়তেই চারপাশটা কেমন যেন ঘষা কাছে ঘেরা দুনিয়া হয়ে যায়, যেন ভুলে যায় ঠিক কতক্ষণ ধরে হাঁ করে চেয়ে রয়েছে সে প্রীতির চোখের দিকে। প্রীতি আলতো স্বরে জিজ্ঞেস করে, কি হলো কি তোমার? আমি তোমাকে বড্ড ভালোবাসি প্রীতি। আমি জানি। বলেই অনির বুকে মাথা রাখে প্রীতি। এতক্ষণ এক টানা তাকিয়ে থাকার দরুন চোখটা জলে ভরে উঠেছিল অনির। প্রীতি জড়িয়ে ধরতেই চোখটা বুজে ফেলে সে। এক হাত দিয়ে প্রীতিকে আঁকড়ে ধরে, অপর হাত দিয়ে বিলি কাটতে থাকে প্রীতির চুলে। ব্যস্ততা, দূরত্ব, অভিমান, ভয় সব কিছুকে মিথ্যে করে দিয়ে সময় থমকে দাঁড়িয়ে পড়ে দুই ছেলে মানুষই অভিমানী হৃদয়ের মাঝে।